আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে টেন্স। টেন্সটা হচ্ছে ইংরেজি গ্রামারে বলা হয় আত্মা, মানে সোল অফ ইংলিশ গ্রামার বলা হয়। কারণ টেন্স কিন্তু সরাসরি তোমার কোনো পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা গ্রামার পার্টে কিন্তু টেন্সের কিন্তু প্রয়োজনীয়তা তুমি অনুভব করবে। তাহলে আমরা ক্লাসের মূল আলোচনায় চলে আসি। টেন্স বলতে কি বুঝি আমরা? টেন্স বলতে বোঝায় কাল বা সময়। তাহলে দেখো, ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া বলতে কি বুঝি আসলে? দেখো একটা বিষয়, ভার্ব, VERB, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বা কাজ করা বোঝায়, কাজ করা বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা ভার্ব মানে কি বুঝতেছি? কোনো একটা বাক্যের ক্রিয়াকে আমরা ভার্ব বলবো, অথবা ভার্ব মানে আমরা কাজ করা বুঝবো। যে ওয়ার্ডটা দিয়ে কাজ করা বোঝায় সেটা হচ্ছে কি? একটা ভার্ব। ওকে, তাহলে খেয়াল করে দেখো, ক্রিয়ার সম্পূর্ণ সময়কে অথবা ক্রিয়ার কালকে টেন্স বলে। আচ্ছা আচ্ছা, টেন্স মূলত আমরা জানি টেন্স মূলত তিন প্রকার। তাহলে এক নাম্বার হচ্ছে, খেয়াল করে দেখো, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের হচ্ছে যে বাংলা মানে হচ্ছে বর্তমানকাল। তার মানে বর্তমান সময়ের যত ঘটনাই ঘটবে সব কিছু কিন্তু এই প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু পড়বে। দুই নম্বরটা দেখো, পাস্ট টেন্স। তাহলে এটা কি? পাস্ট মানে অতীত, মানে টেন্স মানে সময়, অতীত সময় বা অতীত কাল। তাহলে আমরা কি বলতেছি? পাস্ট মানে অতীতকাল, তাই না? অতীত সময়ে যত কাজকর্ম ঘটবে সবগুলোকে কি বলবো আমরা? পাস্ট টেন্স বলবো। তিন নাম্বার হচ্ছে ফিউচার টেন্স, তার মানে ভবিষ্যৎকাল। কোনো বাক্যের অর্থ যদি ভবিষ্যৎকে নির্দেশ করে তাহলে আমরা সেটাকে বলবো আমরা ফিউচার টেন্স, ঠিক আছে? তো টেন্স শেখার আগে, মূল অংশে টেন্সে যাওয়ার আগে টেন্সের কিছু বেসিক জিনিস শিখতে হবে, যার খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা তোমাদেরকে আমি দেখো শর্টকাট টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাইছি। আমরা এবার চলে আসি এই শর্টকাট টেকনিকের এক নাম্বার জায়গায়। দেখো, যে কোনো প্রেজেন্ট টেন্স এ প্রথম ভার্বটি কী হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে কি? যে কোনো প্রেজেন্ট টেন্সে কী হবে? ভার্বটি, যে কোনো প্রেজেন্ট টেন্সে ভার্ব হবে কি? প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, দুই নম্বর খেয়াল করো, যে কোনো পাস্ট টেন্সে ভার্ব হবে কি? পাস্ট ফর্ম হবে। তাহলে এটা কিন্তু খুবই সহজ। প্রেজেন্ট টেন্সের সময়ে প্রথম ভার্ব মানে কি? প্রেজেন্ট ইনডিফারেন্ট। ধরো, প্রেজেন্ট ইনডিফারেন্টের সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফারেন্টের সময় মূল ভার্বে কী হবে? পাস্ট ফর্ম হবে। এটাই কিন্তু বোঝানো হয়েছে। এবার তিন নম্বর চলে আসুন, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। খেয়াল করে দেখেন, একটা টেকনিক আছে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। টেকনিকটা হলো, কন্টিনিউয়াস বানানটা কি আসলে? CON, কন, TINUOUS, তাই না? এখানে খেয়াল করে দেখো, এই কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু আইএন রয়েছে। এই কন্টিনিউয়াসের মধ্যে আইএন থাকার কারণে মূল ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। এই কারণে বলা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি একটু আবার বলি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা মূল ভার্বের সাথে কী করব? কন্টিনিউয়াসের ভিতরে আইএন থাকার কারণে মূল ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এবার চার নাম্বারটা দেখো, যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পারফেক্ট টেন্সে মূল ভার্বের কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, পারফেক্টের কথার প্রথমে কি আছে? পি আছে। পি থাকলেই তোমরা কল্পনা করবে এটাকে মূল ভার্বের কী হবে? পিপি হবে। আমি আবার বলতেছি, যে কোনো পারফেক্ট টেন্সে তো ভার্বের পাস্ট পার্টিসিপল তো হবে, ঠিক আছে? এটা তো বুঝলাম, কিন্তু শর্টকাট মনে রাখার বুদ্ধি হচ্ছে যে এই পারফেক্ট টেন্সের প্রথমে কি আছে? পারফেক্ট কথার অর্থ প্রথম পি আছে। পি মানে কি? এই পি থাকার কারণে আমরা মূল ভার্বে পিপি মনে করবো। আর পিপি কথার অর্থ কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের সংক্ষিপ্ত রূপ কি? পিপি। ওকে, তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্টে পি থাকার কারণে মূল ভার্বে কী হবে? পিপি হবে। আচ্ছা, এবার চলো 5 নাম্বারে, যে কোনো ফিউচার টেন্সে শ্যাল এবং উইল হবে, ঠিক আছে? শ্যাল এবং উইল হবে। আমরা টেন্সের ক্লাসগুলো কিন্তু একটু ব্যতিক্রমভাবে নিব।
কারণটা হচ্ছে কি, আমি তোমাদেরকে খুব সহজভাবে শেখাতে চাই। টেন্সটা প্রথমে আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্স শিখব, ঠিক আছে? তারপরে ফিউচার টেন্স শিখব। কারণ এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা যদি একসঙ্গে শেখানো যায় তাহলে তোমাদের অনেক সময় বোধগম্য নাও হতে পারে বা কঠিন হতে পারে, ঝামেলা মনে হতে পারে। আমি সব কিছু একেবারে সিম্পলভাবে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আর সিম্পলভাবে এবং শর্টকাট সহজভাবে শিখতে চাইলে, ঠিক আছে, আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং এই চ্যানেলের তুমি কি একটা সদস্য হইতে হবে। যদি না হয়ে থাকো তাহলে তুমি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আরও ভিডিওগুলো তুমি অনায়াসে পাবে। আচ্ছা, এবার চলে আসি, এবার সাহায্যকারী ভার্বগুলো কী পরিবর্তন হয় একটু জানে আসি। কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউয়াস আমরা কী শিখেছি? আইএন থাকার কারণে মূল ভার্বের সাথে কী হয়? আইএনজি হয়। আচ্ছা, এই বিষয়টা গেল। আমি কি বলছি, প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো, ফিউচারটা পরে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে এম মেজার, আর পাস্ট কন্টিনিউয়াসের সময় আসবে ওয়াজ এবং ওয়ার। তাহলে আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাহায্যকারী পাচ্ছি কয়টা? 5টা পাচ্ছি। সেটা হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রথম তিনটে পাচ্ছি এম ইজ আর পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পরের দুইটা ওয়াজ এবং ওয়ার পাচ্ছি পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? এবার চলে আসি, এবার পারফেক্টের ক্ষেত্রে চলে আসি। পারফেক্টের তার কী বলছিলাম আমি? পারফেক্টের পি থাকার কারণে মূল ভার্বের এই এমভি মানে মেন ভার্ব, মূল ভার্বের সাথে কী হবে? পিপি হবে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তাহলে হেল্পিং ভার্বটা বা সাহায্যকারী ভার্বটা কী আসবে? পারফেক্ট টেন্সের 3টা সাহায্যকারী ভার্ব থাকে, একটা হ্যাজ, একটা হ্যাভ এবং আরেকটা হচ্ছে হ্যাড। প্রথম দুইটা হ্যাজ এবং হ্যাভ, প্রথম দুইটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। হ্যাজ এবং হ্যাভ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে, আর শুধুই মাত্র হ্যাড হবে পাস্ট পারফেক্ট টেন্সের হবে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এখানে আজকে এই বোর্ডে যতগুলো কিন্তু দেওয়া আছে, দেখো শর্টকাট টেকনিকগুলো তোমার প্রচুর ব্যবহৃত হবে। এই শর্টকাট টেকনিকগুলো যদি মনে রাখো তাহলে টেন্স তোমার পানির মতো সহজ লাগবে, ঠিক আছে? এখন তোমাদের সামনে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে ভার্ব নিয়ে কিছু কথা বলবো। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কাজ করা, তাই না? তো যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাই কি? ভার্ব। আর ভার্ব কিন্তু অবশ্যই খুবই সম্পৃক্ত হচ্ছে টেন্সের সঙ্গে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, এই টেন্স শিখতে গেলে আমাদেরকে অবশ্যই শর্টকাটভাবে শিখতে হবে। আমি তোমাদেরকে খুবই শর্টকাটভাবে শেখাবো, এক্সট্রা কোনো কিছুই কিন্তু পড়াবো না। জাস্ট খালি আমরা জাস্ট খালি একটা যে কোনো টেন্স আমরা চেনার চেষ্টা করব, চিনতে পারবো শর্টকাট সিস্টেমে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। আর কিছুই দরকার নাই। তাহলে দুটো জিনিস দরকার, একটা টেন্স চেনার দরকার, আর একটা হচ্ছে কি টেন্স হচ্ছে স্ট্রাকচার দরকার, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট মানে কি আমরা সবাই জানি বর্তমান। ইনডিফিনিট মানে কি? করা, অভ্যাস আর চিরসত্য। এটা শর্টকাটভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আসলে ইনডিফিনিট মানে প্রকৃতপক্ষে কিন্তু করা, অভ্যাস, চিরসত্য, এটা এমন বোঝানো হয়নি। এটা শর্টকাটভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে চিনব কীভাবে সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে? আর টেন্স মানে সময় বা কাল, আর ভার্ব মানে কাজ। তার মানে 1 নম্বর হচ্ছে বর্তমান সময়ের, 3 নম্বর এখানে দেখো, বর্তমান সময়ের কোনো একটি কাজ যদি করা বোঝায়, অথবা অভ্যাস বোঝায়, অথবা চিরসত্য বোঝায়, তাহলে হবে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো করা বলতে কি বোঝায়? করা বলতে বোঝায় কোনো একটি কাজ করা বোঝায়। অর্থাৎ সে ঘুমায়, একটা কাজ বোঝাচ্ছে। বালকেরা ফুটবল খেলে, সেটা কাজ বোঝাচ্ছে। অভ্যাস মানে কি? যেটা একটা নির্দিষ্ট সময় পর পর যেটা কাজ করা হয়। যেমন রহিম প্রতিদিন স্কুলে যায়, অথবা রহিম প্রতিদিন সকালে নদীর তীরে হাঁটতে যায়। এটা একটা অভ্যাসগত কর্ম। আর চিরসত্য বলতে বোঝায় যেটা চিরকালই যেটা সত্য, যেমন আল্লাহ সর্বশক্তিমান, এটা কিন্তু মিথ্যা হওয়ার কোনো চান্স নেই, তার এটা হচ্ছে চিরসত্য। অথবা পৃথিবী ধ্বংস হবেই, এটা একটা চিরসত্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চিন্তিত পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হইতে গেলে আমরা বাংলা যে লাইনটা থাকবে বা বাংলার বাক্যের যে অর্থ থাকবে, সেই বাক্যের অর্থটা যদি করা বোঝায়, অভ্যাস বোঝায় বা চিরসত্য বোঝায়, তাহলে তোমাদেরকে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে গেলে 3টা জিনিস লাগতেছে। এটা শর্টকাট, এটা কোনো বইতে তুমি এভাবে শর্টকাট পাবা না। জাস্ট কিন্তু আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার গবেষণার ফলে, দীর্ঘদিনের শিক্ষকতার জীবনের এই অভিজ্ঞতার ফলেই কিন্তু এই শর্টকাট জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতেছি। তাহলে জাস্ট খালি আমরা করা, অভ্যাস, চিরসত্য 3টা ওয়ার্ড মনে রাখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একেবারে চেনা কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি স্ট্রাকচারের ক্ষেত্রে। একটা স্ট্রাকচার কি থাকে প্রথমে দেখো, প্রথমে সাবজেক্ট থাকে এবং লাস্টে কি থাকে, লাস্টে একটা কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট বলতে আমরা কি বুঝি এটা বুঝতে হবে। সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে কি, কর্তা, যে কাজ করে। আর কর্তা বলতে কি বুঝি আমরা, কর্তা বলতে বোঝায় সাপোজ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, যদি তুমি স্কুলে পড়ে থাকো তাহলে মনে করো স্কুলে কর্তাকে হেড স্যার। তো তোমাদের ফ্যামিলির মধ্যে কর্তাকে যদি বলি, কর্তা হচ্ছে তোমার বাবা। তাহলে এরকমভাবে আমরা বুঝতে পারি। তাহলে একটা বাক্যের প্রথমে কি থাকে, স্ট্রাকচারে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। অবজেক্ট বলতে কি বোঝায়, অবজেক্ট বলতে বর্ধিত অংশ মানে বোঝায়। আমরা শর্টকাটে বর্ধিত অংশ মানে বুঝতে পারি, অথবা সাবজেক্ট এবং মূল ভার্ব বাদ দিয়ে বাক্যে যা থাকবে তাই অবজেক্ট বুঝতে পারি। ঠিক আছে, এটা আমরা শর্টকাটে একদম শেখা। আচ্ছা, তার প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট কেন? কোন টিচার যদি তোমাকে প্রশ্ন করে যে বলতো দেখি অমুক টেন্সের স্ট্রাকচারটা কি, প্রথমে তোমরা বলতে পারবা প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট, তাই না? এটা বলতেই পারবা। তারপর মেন ভার্বটাকে চিন্তা করে বলতে হবে, তাই না? সাবজেক্ট প্রথমে, লাস্টে অবজেক্ট হলো, মাঝে কি থাকবে, মেন ভার্ব মানে মূল ভার্ব। এম ভিতে কি, এমতে মেন, ভিতে ভার্ব। আমি বিভিন্ন সময় তোমাদেরকে মূল ভার্ব না লিখি এম ভি লিখবো কিন্তু, ঠিক আছে? এম ভি মানে হচ্ছে যে মূল ভার্ব, আর এইচ ভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। এইভাবে কিন্তু তোমাদেরকে বোঝাবো। তাহলে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখতেছি এই কারণে মূল ভার্বে কি হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট থাকতেছে, কোনো ব্যাপার না। মূল ভার্বটা কী হবে এটা নিয়ে টেনশন, তাহলে টেনশনটা দূর হয়ে গেল। কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, সেহেতু মূল ভার্বের কী আসবে, প্রেজেন্ট ফর্মে কিন্তু চলে আসবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, সে ঘুমায়। ঠিক আছে, সে ঘুমায়, এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রথমে কি আছে, সাবজেক্টটা আছে প্রথমে, স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট আছে। তাহলে আমরা সে ঘুমায় প্রথমে সাবজেক্ট, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কি, সে। তাহলে কী লিখব প্রথমে, সে ইংরেজি হি। ওকে, তারপরে কি, ঘুমায়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঘুমানোর ইংরেজি কি, স্লিপ, তাই না? তাহলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম লিখলে তো স্লিপে আসবে, এটা স্লিপ। ওকে, সে একটি উপন্যাস পড়ে। আর একটা এক্সাম্পল দেখো, সে একটি উপন্যাস পড়ে। ওকে, তাহলে প্রথমে সে একটি উপন্যাস পড়ে। ও আরেকটা বিষয় কি, এই প্রথম বাক্যের কিন্তু অবজেক্ট নাই। দ্বিতীয় বাক্যে খেয়াল করে দেখো এবার, সে একটি উপন্যাস পড়ে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তাহলে হি, হি সাবজেক্ট, পড়া হচ্ছে কাজ করা বোঝায়, এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব। আর সেটা ইংরেজি কি, রিড। তো হি রিড, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং মেন ভার্ব এই দুটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এর এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে একটি উপন্যাস। তাহলে হি রিড এ নভেল। ঠিক আছে, সে একটি উপন্যাস পড়ে, তার ইংরেজি কী হচ্ছে, হি রিড এ নভেল। এই দুইটা বাক্যে কিন্তু একটা জায়গায় মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা দেখাচ্ছি আমি এই জায়গাতে। বিশেষ দুষ্ট করে খেয়াল করে দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্ব বা এমবি মেন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এখানটা হচ্ছে মেন নিয়মটা। প্রকৃতপক্ষে এই নিয়মটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের একটা নিয়ম, যদিও টেন্সে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন, থার্ড পারসন কী, তাহলে থার্ড পারসন বলতে আমরা কি বুঝি, পৃথিবীতে সকল নাম, এক কথায় শর্টকাটভাবে শিখবো, পৃথিবীতে সকল নাম হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, তারপরে কি দেখো, নাম হিসেবে রহিম আছে, করিম আছে, ঢাকা আছে, গোল্ড আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম। এটা ব্যক্তির নাম, তারপর ঢাকা হচ্ছে স্থানের নাম, গোল্ড হচ্ছে জড় পদার্থের নাম, প্রত্যেকটাই নাম। সো প্রত্যেকটাই থার্ড পারসন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে হি পুরুষবাচক, সি স্ত্রীবাচক, আর জড় পদার্থের ক্ষেত্রে ইট বসে। ওকে, তাহলে আমরা কিন্তু থার্ড পারসন জানলাম। এক্ষেত্রে দেখো এখানে একটি কী আছে, সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার কিন্তু বলা হয়নি। সিঙ্গুলার কথার অর্থ একটি, নাম্বার মানে সংখ্যা। যদি একটি সংখ্যাকেও বোঝায় তাহলেও কিন্তু আমাদের মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এই নিয়মটা কি,
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়, মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো হি স্লিপ ছিল, তাহলে এস যোগ করলে হি স্লিপস হচ্ছে। হি রিড এ নভেল ছিল, হি থার্ড পারসন, তাহলে তারপরে ওয়ার্ডের সাথে এস বা এস যোগ হবে, তাহলে হি রিডস এ নভেল হবে। ঠিক আছে, এবার চলো পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করা যাক। পাস্ট মানে কি আসলে? পাস্ট মানে অতীত, ইনডিফিনিট মানে ছিল, টেন্স বলতে সময় বা কাল, আর ভার্ব মানে কাজ করা। এখানে কিন্তু খেয়াল করে দিই, একটু আগে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের সময়ে করা অভ্যাস চির সত্য লিখেছিলাম, আসলে মূলত ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু চিনিবার উপায়। এখানে আমরা পাস্ট ইনডিফিনিট লেখার কারণে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় হিসাবে আমরা ছিল কথাটা লিখলাম। কারণ হচ্ছে বাংলা লাইনের শেষে বা বাংলা বাক্যের শেষে যদি ছিল কথাটা থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীত সময়ে কোনো একটি কাজ যদি ছিল বোঝায় তাহলে আমরা কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এবার চলো স্ট্রাকচারে চলে যাই। প্রথমে আমরা কি শিখছিলাম একটু আগে, প্রথমে সাবজেক্ট হয়, তারপর লাস্টে কি হয়, অবজেক্ট হয়। ওকে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে না? একটু আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট পড়াইছিলাম এর জন্য মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়েছে। এবার আমরা পাস্ট ইনডিফিনিট পড়াবো, তাই এবার মূল ভার্বে কি হবে, পাস্ট ফর্ম হবে। একেবারে সহজ, কিন্তু আমি আবার একটু রিভিউ করি তোমাদের সামনে। স্ট্রাকচারে তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট। ওকে, এটা তো না বোঝার কিছু নাই। মেন ভার্বটা কী হবে, যেহেতু আগের টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এবার কিন্তু পাস্ট ইনডিফিনিটের সময় মূল ভার্বে কী আসবে, পাস্ট ফর্ম আসবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এক্সাম্পল দেখো, সে ঘুমায়েছিল, এই ঘুমিয়েছিল লাস্টে ছিল কথা আছে। এবং আরেকটা এক্সাম্পল দেখো, সে একটি উপন্যাস পড়েছিল, এই পড়েছিলর কিন্তু লাস্টে ছিল কথা আছে। ছিল এটা দেখে কিন্তু বুঝতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে কিন্তু, বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। অথবা আমরা এটার অর্থ দেখে বুঝতে পারবো। সে ঘুমিয়েছিল, এটা ভালো করে অর্থ খেয়াল করে দেখো, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল। সে একটু উপন্যাস পড়েছিল, তার মানে কি বর্তমান তো নয়, সে একটু উপন্যাস পড়ে যদি থাকতো তাহলে বর্তমান হইতো। সে একটু উপন্যাস পড়েছিল, তার মানে কিছুক্ষণ আগে বা অনেক আগে একটা উপন্যাস পড়েছিল, তাই না বিষয়টা? তাহলে আমরা অর্থ দেখে বুঝতে পারবো অথবা বাক্যের শেষে দেখে বুঝতে পারবো এটা কোন টেন্স। আচ্ছা, এবার আমরা ট্রান্সলেশন করি। সে প্রথমে সাবজেক্ট, তারপরে প্রথমে কী লিখতে হবে, হি, তারপর ঘুমিয়েছিল, ঘুমানোর ইংরেজি কি, স্লিপ, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে স্লিপের পাস্ট ফর্ম স্লিপই হবে, কারণ স্লিপ এমন একটা ওয়ার্ড, স্লিপ এবং স্লিপ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পিপি ফর্ম তিনটাই কিন্তু সেম। খেয়াল করে দেখো, হি স্লিপ আছে, তাই না বিষয়টা? হি স্লিপ, আমরা যদি এস যোগ করতাম তাহলে কিন্তু থার্ড পার্সনের পরে ভার্বের সাথে এস বিএস হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট হইতো। যেহেতু এখানে সাবজেক্ট এর পরে থার্ড পার্সন সাবজেক্ট যেহেতু তারপরে এস বিএস নাই, তার মানে এটা কি ধরে নিতে হবে পাস্ট ইনডিফিনিটে আছে। ঠিক আছে, এবার চলে আসি এটা ট্রান্সলেশন। দেখো, সে একটি উপন্যাস পড়েছিল, সে ইংরেজি কি, হি। ওকে, হি একটি উপন্যাস পড়েছিল, তা মূল ভার্বের কি, প্রথমে সাবজেক্ট লিখলাম, মূল ভার্বের কি হবে, পাস্ট ফর্ম। মূল ভার্ব কি, পড়েছিল, পড়ার ইংরেজি কি, রিড। এই রিডের পাস্ট ফর্ম কি, রিড। খেয়াল করে দেখো, রিড এমন একটা ওয়ার্ড, এর প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম রিড এবং পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মও রিড হবে। ঠিক আছে, তাহলে আমাদের হি রিড হলো। তারপরে কি, অবজেক্ট কি আছে এখানে, একটু উপন্যাস, তাহলে হি রিড এ নভেল। ওকে, তাহলে ট্রান্সলেশন কিন্তু হয়ে গেল। দেখো, আমরা যদি এর সাথে এস বা ইয়েস যোগ করি তাহলে আমাদের কিন্তু অনায়াসে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হি স্লিপস এস যোগ করলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যদি স্লিপস এস বাদ দিই, এই রিডের সাথে এস বাদ দেই, তাহলে হি রিড এ নভেল হবে। চেনার উপায় এবং স্ট্রাকচার এই দুটো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই টেন্স ধরার ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল কিন্তু খেয়াল করবে। তাহলে আমরা কিন্তু এই শর্টকাটের মাধ্যমে দুটো টেন্স কিন্তু শিখলাম। ঠিক আছে, তোমাদের যদি এই শর্টকাটের মাধ্যমে শেখানো ক্লাসগুলা, গ্রামাটিক্যাল ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন অন করে দিও, যেন পরবর্তীতে আরও যে নেক্সট শর্টকাট মাধ্যমে টেন্স শেখাবো তাহলে সেই জিনিসগুলো তুমি, সেই গ্রামারগুলো খুব সহজে পাও। তোমাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।